বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে একবার বাড়িতে যদি বানাও, তাহলে যে কেউ ইঁচড়কে মাংস বলে ভুল করতে বাধ্য হবে। আজকে তোমাদের সঙ্গে ইঁচড়ের এমনই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বন্ধুরা। নমস্কার, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। তো আজকে ইঁচড়ের একটা অনবদ্য রেসিপি শেয়ার করছি। তার জন্য রেসিপিটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কমেন্ট করতেও একদম ভুলো না। তো প্রথমেই দেখো, ইঁচড়গুলোকে ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জলে সেদ্ধ করতে বসিয়েছি। তো এখানে ইঁচড়টা মোটামুটি 60% আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে জলের থেকে ছেঁকে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। আর এইভাবে ইঁচড় যদি একবার রান্না করো বন্ধুরা, বারবার এরকমভাবেই বানাতে চাইবে। এখানে দেখো, ইঁচড়গুলোকে আমি তুলে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়ে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে যে উপকরণটা দেব সেটাই কিন্তু এটার বলতে পারো কি ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আমি এবারে কর্নফ্লাওয়ার দিয়ে ইঁচড়টাকে ভালো করে কোট করে নেব সমস্ত কিছু উপকরণের সঙ্গে। এখানে আমি 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ইঁচড়টাকে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে ইঁচড়ের গায়ে একটা কোটিং তৈরি হয়ে যায় কর্নফ্লাওয়ারের। তো এবারে এরকমভাবে মাখিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণ আমি অন্যান্য প্রস্তুতিগুলো সেরে নিচ্ছি। এখানে আমি দেখো, এটাকে মাখিয়ে এরকমভাবেই রেখে দেবো যাতে এর গায়ে মশলাগুলো ভালো করে বসে যায়। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন নেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলেই আমি রান্নাটা করছি আজকে। চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলে করলে অনেক বেশি টেস্টটা হবে। তো তেলটা গরম করে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ যেরকমভাবে ভাজে সেরকমভাবেই ভেজে তুলে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না, আবারও বলছি। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, যদি ভালো লাগে, যদি রেসিপিটা ভালো লাগে, বাড়িতে আগে নিজেরা ট্রাই করবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না আমার এই ভিডিওটা। আর ওদিকে দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে ইঁচড়গুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোই অল্প অল্প করে কিন্তু ভেজে তুলে নেব। মানে একবারে সবটা দেব না, আমি এখানে 3-4 বারে ভেজেছি, অল্প অল্প করে ভেজেছি। তো এরকমভাবে 3-4 বারে আমি কিন্তু ইঁচড়টাকে ভেজে তুলে নিয়েছি। তো এবারে দেখো, সবগুলো ইঁচড়ই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি রান্নাটা শুরু করছি। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আরও একটুখানি তেল আমি দিয়েছি। ইঁচড় রান্না করতে কিন্তু একটু বেশি তেল লাগেই। গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। চাইলে তোমরা আলুগুলোকে আগে থাকতে সেদ্ধ করে নিতে পারো হালকা। তো আমি কিন্তু এখানে আলুগুলোকে সেদ্ধ করে নেইনি, ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে ভাজবো লো ফ্লেমে, তাহলে আলুটা একবারে ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এর ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে ভেজেছি মিনিট 7 থেকে 8 মতন। আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজেছি, ফলে আলুটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তো এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটার জন্য আমার এখানে লাগছে, দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কাই নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, গোটা জিরে আর একটা টমেটো।
তো এই হচ্ছে মশলা, একদমই বেসিক মশলা যেটাকে বলে, যেটা সব সময়ই আমরা ব্যবহার করে থাকি, সেই বেসিক মশলা। তো এবারে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি সামান্য একটুখানি জল দিয়ে। আর ওদিকে আলুটা কিন্তু ভাজতে ভাজতে বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, বললামই যে আলুটা ভাজার সময় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলা বাটাটা তৈরি করেছি সেটা। এবারে মশলা বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি, মানে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, তেলটা ওপরে চলে আসা অবধি। এর ফাঁকে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, একটু সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই জন্য একটুখানি চিনি আমি অ্যাড করছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আর একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব, মনে হচ্ছে মশলাটা একটু শুকিয়ে এসেছে, সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে নিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইঁচড়ের টুকরোগুলো। ভেজে রাখা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় নিয়ে। আর এটা ইঁচড়, যেহেতু ইঁচড়কে বলা হয় গাছ পাঠা, তো যেহেতু পাঁঠার মাংস রান্না করার সময় যতখানি সময় এবং ধৈর্য নিয়ে রান্না করতে হয়, ইঁচড়টাও কিন্তু ঠিক সেইভাবেই করতে হবে। তো একটু বেশ সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করে দেখবে যে আমি কিন্তু নুনের পরিমাণটা সামান্যই, মানে অল্পই দিয়েছি, কারণ কি যেহেতু ইঁচড়টা ভাজার সময়ও কিন্তু আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য নুনটা অবশ্যই তোমরা চেক করে দেবে। আমার কিন্তু আর একটুও নুন প্রয়োজন হয়নি দেওয়ার। তো এবার দেখো ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্না করেছি প্রায় মিনিট 10, একদম লো ফ্লেমে একদম রান্নাটা হয়ে গেছে। সব শেষে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। এবারে এটা হচ্ছে সার্ভ করার পালা। অসাধারণ একটা রেসিপি, বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হলো আমাকে জানিও। আজকের মতন এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।